হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। অনার্স ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি দেবপ্রিয় আছি তোমাদের সাথে। আজকে আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস অনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টা হলো চ্যাপ্টার 16 বি। চ্যাপ্টার 16 বি নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 16 বি এর একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হলো উপপাদ্য 6। উপপাদ্য 6। আচ্ছা, অঙ্কটা আমি আগে লিখে নেব। সেটা হলো প্রমাণ করো যে ইন্টিগ্রেশন n এ 0 f of x dx equal to n integration a 0 f of x dx যদি f of a plus x equal to f of x হয়। আচ্ছা, এবার আমি অঙ্কটা শুরু করব। প্রমাণ। প্রথমে আমরা কি লিখব, যে আমরা জানি কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, ইন্টিগ্রেশন n এ 0 f of x dx। এইটা আমরা কি লিখতে পারি, অর্থাৎ এখানে কি বুঝিয়েছে, n সংখ্যক a আর তলার লিমিট সবসময় 0। আচ্ছা, এইটার সঙ্গে আমরা কি লিখতে পারি, এই পাশে a 0 f of x dx প্লাস, এবার এক এক করে বাড়বে। এখানে নিচে আমরা কত a, তাহলে এবার নেব এখানে হচ্ছে 2a, এখানে নেব a, কারণ এখানে বলেছে n সংখ্যক, এখানে ছিল 0, তাহলে n সংখ্যক অর্থাৎ বাড়বে। n সংখ্যক করতে করতে বাড়তে বাড়তে এক সময় যে এই যে 0 ফরম্যাটিভ ওইটা সেটাও আসবে। দেখেন, তাহলে এখানে a আছে, এখানে 0 আছে, এখানে f of x dx, তারপরে কি লিখেছি 2a এক এক করে বাড়বে f of x dx। আমরা আর একটা পথ নিতে পারি, আর একটা পথ হচ্ছে 3a 2a f of x dx। কি করতে পারি, ডট ডট প্লাস ইন্টিগ্রেশন। তাহলে এখানে কি হচ্ছে, এক এক করে বেড়ে যাচ্ছে, এখানে 1 ছিল, এখানে 2 হয়েছে, এখানে 3 হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, n এ, এই যে n ছিল এই n এ কিন্তু আমরা পেয়ে গেছি। আর তলায় কি হচ্ছে, তলায় এক এক করে বাড়তেছে, তাহলে তলায় যেহেতু এখানে 0 ছিল সেহেতু তো 0 ফরম্যাটিভে আনতে হবে, -1 f of x dx। এবার এখানে দেখবেন যেটা দেবেন সেটা কিন্তু এই 0 ফরম্যাটিভে চলে আসবে। এই হলো মূল বিষয়। এবার পরের লাইনে যেটা করতে হবে, এইটা ইকুয়াল টু, অর্থাৎ প্রথম যে পদটা লিখেছি আমি, প্রথম পদটা কি লিখেছি,
এ জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস পরের লাইনে কী লিখেছি 2a এফ অফ এক্স ডিএক্স, তারপরের পদটা কী লিখেছি 3a 2a এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ প্রথম পদটা যেটা লিখেছি সেটা ধরে নিতে হবে আয়ন প্লাস তৃতীয়টা যেটা লিখেছি সেটা ইকুয়াল টু ধরে নেব হচ্ছে I2। আচ্ছা, তারপরে তৃতীয়টা যেটা লিখেছি সেটা ইকুয়াল টু ধরে নেব হচ্ছে I3। আচ্ছা, এবার প্লাস ডট ডট, এখানে একটা প্লাস হবে, প্লাস ডট ডট প্লাস, এখানে এটা আমরা কি লিখতে পারি আয়ন, এখানে লিখতে হবে ধরি। আর এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেখেন এখানে এনে 0 এফ অফ এক্স ডিএক্স, এ 0 এফ অফ এক্স ডিএক্স, 2a এফ অফ এক্স ডিএক্স, 3a ইন্টিগ্রেশন 2 এফ অফ এক্স ডিএক্স, এর প্রত্যেকটাকে মানটাকে একটা আমরা আলাদা আলাদা করে পাটে পাটে ধরে নিচ্ছি, সেটা হলো I1 I2 I3। এবার আমরা যে মানটাকে ধরে নিচ্ছি এর থেকে একটা মান বের করতে হবে, তাহলে একটা মান বের করলে আমরা বাকি সবার মান পাবো। আচ্ছা, এখন লিখতে পারি, এখন I2 ইকুয়াল টু, আমরা কি লিখেছি I2 মানে কোনটা দ্বিতীয় পদ, এই যে এই দ্বিতীয় পদটা I2 মানে হচ্ছে এই দ্বিতীয় পদটা 2a এফ অফ এক্স ডিএক্স। আমরা এটা লিখব ইন্টিগ্রেশন 2a এফ অফ এক্স ডিএক্স। এবার আমরা এইটারে যে ইন্ডিকেশন করবো, তা কার সাপেক্ষে ইন্ডিকেশন করবো, মানে কোনো কিছুকে তো একটা লাগবে, সেটাকে আমি যে ইন্ডিকেশনে ভাঙবো সেটা তো আমার দেওয়া নেই, তাহলে সেটাকে আমাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে সেখান থেকে একটা পদ বের করে নেওয়ার পরে আমি এটাকে ইন্ডিকেশনে রূপান্তর করতে পারবো। তাহলে এখানে ধরি কি লিখতে পারি এক্স ইকুয়াল টু কত এ প্লাস জেড। এইটারে যদি আমরা কি বলে মানে এক্সের সাপেক্ষে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে আসে ডিএক্স ভাগ কত ডিজেড, এরে করলে আসে 0 আর এইটারে করলে আসে কত 1। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, কোনাকুনি গুণ করে দিলে আসে ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড, ডিএক্স ইকুয়াল টু চলে আসে ডিজেড। এবার আমরা যেহেতু একটা ধরে নিছি সেহেতু লিমিটও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে লিমিটটা আমরা চেঞ্জ করে নিতে হবে, যখন এক্স ইকুয়াল টু 2a তখন জেড ইকুয়াল টু কত, এক্সের জায়গায় আমি 2a বসাবো, 2a আবার এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এ হয়ে যায়, মাইনাস এ, তাহলে থাকে কত শুধু এ। আচ্ছা, আবার যখন এক্স ইকুয়াল টু কত ধরতেছি এ, তখন জেড ইকুয়াল টু কত হচ্ছে, এই পাশে যখন এ হচ্ছে তাহলে আমি এই পাশ থেকে যখন আমি এই পাশে নিয়ে যাচ্ছি এইটাকে, তাহলে এখানে মাইনাসে হয়ে যাচ্ছে কত 0। আচ্ছা, এবার আমি এই যে অংশটা পেলাম এখানে যে এক্স ইকুয়াল টু 2a তখন জেড ইকুয়াল টু 2a মাইনাস এ 0, এই যে অংশটা পেলাম, এবার আমি এখানে এইটাগুলো বসাই দেব, তাহলে কি আসে ইন্টিগ্রেশন। এবার লিমিট চেঞ্জ হয়ে যাবে, লিমিট আমি কত পাইছি 2 এর জন্য পাইছি এ, আর এখানে যখন এ ছিল
তখন তার জন্য পেয়েছি হচ্ছে এই 0, তাহলে হচ্ছে কত 0। আচ্ছা, এই যে এফ অফ এক্স, এবার এক্স ইকুয়াল টু আমরা কি লিখেছি, এফ আছে এ প্লাস জেড, আর ডিএক্সের পরিবর্তে আমরা কি পেয়েছি ডিজেড, জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে এক্সের জন্য কী ছিল এ প্লাস জেড, আর ডিএক্সের জন্য ছিল ডিজেড। আচ্ছা, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এ 0 এফ অফ এ প্লাস এক্স ডিএক্স। এইটা আমরা কোথার থেকে পেয়েছি, এটা একটা সূত্র। সূত্রটা কি, সূত্র ইন্টিগ্রেশন বি অফ এ এফ অফ এক্স ডিএক্স থাকলে ইন্টিগ্রেশন বি অফ এ এফ অফ জেড ডিজেড, এটা লেখা যায়। এটা হলো একটা সূত্র যে ইন্টিগ্রেশন বি অফ এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু বি অফ এ এফ অফ জেড ডিজেড লেখা যায়। অর্থাৎ তাহলে সূত্রটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে কী পাই, এ 0 এফ অফ এ প্লাস জেড ডিজেড যদি থাকে, তার পরিবর্তে আমরা এই লিমিট একই ছিল, এখানে লিমিট একই আছে, তাহলে এখানে কী লিখতে পারি, এফ অফ এ প্লাস এক্স ডিএক্স। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এর পরের লাইনে যে আমরা কি করতে পারি, এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ইন্টিগ্রেশন এ 0 এফ অফ এ প্লাস এক্স। আচ্ছা, এফ অফ এ প্লাস এক্স পরিবর্তে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স, কারণ এফ অফ এ প্লাস এক্সের জায়গা থেকে আমরা এ প্লাস এক্স লিখছিলাম, তাহলে কি লিখতে পারি, এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, আবার এই যে এ 0 এফ অফ এক্স ডিএক্স, এইটা কি, এই আয়ন এ 0 এফ অফ এক্স ডিএক্স, এখানে প্রথম পদে কত ধরছিলাম, এই যে এ 0 এফ অফ এক্স ডিএক্স, এটা কিন্তু আমরা ধরছিলাম কত, আয়ন। তাহলে আমি এখানে কি বসে দিতে পারবো, আয়ন। ক্লিয়ার? তাহলে আমি এখানে বলছিলাম যে এখানে আমরা অনেকগুলো পদ ধরে নিয়েছি, যে আয়ন, I2, I3 ডট ডট আয়ন, অনেকগুলো পদ আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা এখান থেকে একটা পদের মান বের করতে পারলে বাকি পদগুলোর মান আমরা অনুরূপভাবে লিখে দিতে পারি। তাহলে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, অনুরূপভাবে I3 ইকুয়াল টু I4 ইকুয়াল টু ডট ডট আয়ন ইকুয়াল টু কত, আয়ন। এটা আমরা লিখে ফেলতে পারি, যেহেতু আমরা একটা পদ বের করেছি, একটা পদ বের করে যে মানটা পেয়েছি, বাকি পদগুলোর মানগুলো, বাকি যে এখানে আয়ন, I2, I3 প্লাস ডট ডট আয়ন যে মানগুলো আছে, বাকি পদগুলোর মানগুলো সমান। আচ্ছা, তাহলে আমরা এই যে I3, I4, আয়ন এই মানটা এখন আমরা কোথায় বসাই দেবো, এই 1 নম্বর সমীকরণে, আয়ন, I2, I3 প্লাস ডট ডট আয়ন। আচ্ছা, এবার 1 নম্বরে মান বসায়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, 1 নম্বর সমীকরণটা এটা আমাদের ছিল যে এখানে আপনারা দেখতে পাবেন যে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট ডট আয়ন। তাহলে এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে আসে ইন্টিগ্রেশন NA 0 f of x
ডিএক্স ইকুয়াল টু প্রত্যেকের জায়গায় আয়ন বসাই দেবো, তাহলে আয়ন প্লাস আয়ন প্লাস ডট ডট প্লাস কত আয়ন। তাহলে আমরা এখানে এইগুলো যেহেতু বারংবার না লিখে সেহেতু আমরা একবারে কি লিখতে পারি এন আয়ন। আবার এইটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন এন এ 0 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এন আয়ন মানে আমরা কত পাইছিলাম, এই যে প্রথম পদ a0 এফ অফ এক্স ডিএক্স এটা বসিয়ে দিই। a0 এফ অফ এক্স ডিএক্স, তাহলে আমাদের প্রমাণ কি হয়ে গেল না যে n0 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু n a0 এফ অফ এক্স ডিএক্স n0 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু n a0 এফ অফ এক্স ডিএক্স। এই যে আমরা প্রমাণ করেছিল, প্রমাণটা কি n0 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু n a0 এফ অফ এক্স ডিএক্স যদি f ইকুয়াল টু a প্লাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়। সো আমরা প্রমাণটা করে ফেললাম। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি, কেউ যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এদের আর একটা মানে ইম্পর্টেন্ট উপপাদ্য হলো উপপাদ্য সাত। আর একটা উপপাদ্য হলো উপপাদ্য 7। কোশ্চেনটা আমি লিখে ফেলাই তাহলে তোমরা বুঝতে পারবে। প্রমাণ করো ইন্টিগ্রেশন a অফ মাইনাস a f of x dx equal to integration a0 f of x plus f of minus x third bracket close dx। এখানে আরো একটা পার্ট আছে, এখানে বলেছে যে আরো দেখাও যে a মাইনাস এ f of x dx equal to integration a0 f of x dx যখন f of x যুগ্ম ফাংশন। এখানে আর একটা বলেছে 0 যখন f of x অযুগ্ম ফাংশন। আচ্ছা, এবার আমি এটা প্রমাণ করব। প্রমাণ আমাদের প্রথমে কি দেওয়া আছে, প্রথম আমরা
এই অংশটাকে প্রমাণ করব যে a মাইনাস এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ জিরো এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, প্রমাণে কি করতে হবে আমাদের? প্রথমে এটা দেওয়া আছে এ মাইনাস এ এফ অফ এক্স ডিএক্স, এইটা আমরা কি লিখতে পারি? এখানে আপার লিমিট হচ্ছে এ, লোয়ার লিমিট মাইনাস এ। তাহলে প্রথমে ওপরে জিরো নিয়ে লোয়ার লিমিটটাকে লোয়ার লিমিট রাখলাম, অর্থাৎ দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দুইটা লিমিট আছে, এই দুইটা লিমিটের সাপেক্ষে এফ অফ এক্সকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, এফ অফ এক্স ডিএক্স প্লাস আর একটা কি লিখতে পারি? এ জিরো এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, আমরা এবার কি করতে পারি? এর পরের লাইনে একটু সাজায় লিখতে পারি। আমরা সাজায় লিখতে কি বলতে কি, যে এই লাইনটাকে মানে এই পদটাকে আমরা প্রথমে লিখব। আচ্ছা, এ জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্ডিকেশন জিরো মাইনাস এ এফ অফ এক্স কত ডিএক্স। এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমি কঠিন কোনো কিছু করি না। আচ্ছা, এই সমীকরণটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হলো, এখন আমার তো এইটাকে ইন্টিগ্রাল করতে হবে। তাহলে ইন্টিগ্রাল করতে গেলে এখানে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণের ডান পক্ষের দ্বিতীয় অংশকে ইন্টিগ্রাল করে পাই। কি লিখেছি? 1 নম্বর সমীকরণের ডান পক্ষের, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এর ডান পক্ষ হচ্ছে এটা, এর দ্বিতীয় অংশ কোনটা? এটা। দ্বিতীয় অংশকে ইন্টিগ্রাল করে পাই। তাহলে এটাকে ইন্টিগ্রাল করতে গেলে, এর আগে অঙ্ক আমি দেখেছি, যারা আগের অঙ্কটা দেখেছেন ভিডিওটা, আগের অঙ্ক যে করতে গেলে আমি এটা কিছু ধরে নিয়েছিলাম, সেটা এখানেও ধরে নিতে হবে। মানে এখানে আমার কোনো কিছু নেই, একটা ফর্মে নিয়ে আসতে হবে। ফর্মে নিয়ে আসতে গেলে ধরি এক্স ইকুয়াল টু কত? মাইনাস জেড। তাহলে আমরা এখানে যদি জেডের সাপেক্ষে করা হয়, তাহলে ডিএক্স ভাগ ডিজেড ইকুয়াল টু কত? মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি? ডিএক্স ইকুয়াল টু কত? মাইনাস ডিজেড। জেডের সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে, তাহলে জেডের সাপেক্ষে যদি এক্সের অন্তরীকরণ করা হয় তাহলে হয় ডিএক্স ভাগ ডিজেড, আর জেডের সাপেক্ষে ডিজেডকে অন্তরীকরণ করলে হয়ে যায় 1। তাহলে এবার এটাকে কোনাকুনি করে দেওয়া হয়েছে, ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। আচ্ছা, এবার আমরা তখন লিমিট চেঞ্জ করে ফেলতে হবে, যেহেতু আমি ধরে নিয়েছি যখন এক্স ইকুয়াল টু এ, তখন জেড ইকুয়াল টু কত?
সরি আমি ভুল লিখছি না, সরি এখানে হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, এইটার তুমি ধরে নিছি, তখন জেড ইকুয়াল টু হবে জিরো। যখন এক্স ইকুয়াল টু মাইনাস এ, তখন জেড ইকুয়াল টু কত, এ। কারণ এক্স ইকুয়াল টু যদি মাইনাস এ বসানো হয়, এ মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস, জেড ইকুয়াল টু এ। আবার এক্স ইকুয়াল টু যখন আমি জিরো বসাচ্ছি, তখন জেড ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। জিরোর সামনে মাইনাস থাকা না থাকা তো কোনো কিছু যায় আসে না। আচ্ছা, এবার আমরা কী করব, এবার আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা করেছি, সেটাকে আমরা লাইন করব। তাহলে 1 নম্বর সমীকরণ হতে যে এ মাইনাস এ এফ অফ এক্স ডিএক্স, এবার আমরা কি করব, এ মাইনাস এ, তাহলে এ জিরো এফ অফ এক্স ডিএক্স এটা ঠিক থাকবে। তাহলে এ জিরো, পৃষ্ঠাটা কীভাবে যদি খেলিয়ে নিই, তাহলে হয় এ জিরো এফ অফ এক্স ডিএক্স মাইনাস, এবার আমি এখানে কি লিখতে পারবো, এফ অফ এক্স ডিএক্স আমি রেখে দিচ্ছি প্লাস, এবার হচ্ছে এখানে আমার লিমিট চেঞ্জ হয়ে যাবে। এবার লিমিট ইন্টিগ্রেশন চিহ্ন, এবার এই যে ইন্টিগ্রেশন আমি পাইছিলাম কত, জিরোর জন্য জিরো, জিরো টু, এখানে আমি লিখতে পারবো হচ্ছে জিরো টু এ। আচ্ছা, এবার এফ অফ এক্সের জায়গায় লিখতে হবে এফ অফ কত, মাইনাস জেড, কারণ আমরা এখানে কি লিখছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস জেড, তাই এখানে এই যে সমীকরণটা আমি এখানে পাইছি এফ অফ এক্সের জায়গায় মাইনাস জেড, আর ডিএক্সের জায়গায় এই যে এখানে ডিএক্স ছিল, ডিএক্সের জায়গায় আমি লিখবো কি, ডিএক্সের জায়গায় লিখবো হচ্ছে মাইনাস ডিজেড, তাহলে মাইনাস, এই মাইনাসটা সামনে আসলে হয়ে যায় প্লাস ডিজেড। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন এ জিরো এফ অফ এক্স ডিএক্স, এবার যদি আমরা লিমিটটাকে চেঞ্জ করে এটা এইভাবে লিখতে পারি, এই যে এ জিরো এফ অফ এক্স ডিএক্স, কারণ ওই যে আমি সূত্র লিখছিলাম যে এই যে সেই সূত্র হচ্ছে এটা, ইন্টিগ্রেশন বি অফ এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন বি অফ এ এফ অফ জেড ডিজেড, এখান থেকে এই সূত্রটা আসে। তাহলে এ জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস এ জিরো এফ অফ এক্স কত, ডিএক্স। তাহলে আমরা এখানে কি করতে পারি, যেহেতু দুইটার লিমিট সমান আছে, তাহলে আমরা এটা একটাই নিয়ে আসতে পারি। তাহলে এ জিরো কী করতে পারি, এফ অফ এক্স প্লাস, তারপর ব্র্যাকেট দেই এফ অফ মাইনাস এক্স হবে এখানে, এফ অফ মাইনাস এক্স কত, ডিএক্স, তারপর ব্র্যাকেট শেষ, ক্লোজ করি। তাহলে আমার প্রথম যে প্রমাণটা চাইছিল সেই প্রমাণটা আমার হয়ে গেছে, এই যে এ মাইনাস এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ জিরো এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এক্স ইকুয়াল টু কত, ডিএক্স। এবার হচ্ছে দ্বিতীয় অংশ,
দ্বিতীয় অংশে কি বলেছি, আরও দেখাও যে এ মাইনাসে এফ অফ এক্স ডিএক্স, এখানে আছে 2a0 এফ অফ এক্স ডিএক্স, যখন এফ অফ এক্স যুগ্ম ফাংশন, এখানে 0 এগুলো এক্স এর যুগ্ম। আচ্ছা, এখানে একটা এফ অফ এক্স, এবার দেখেন যুগ্ম ফাংশন হইবে যদি এফ অফ এক্স এফ অফ মাইনাস এক্স হয়। ক্লিয়ার? অর্থাৎ ওই সত্যে কোনটা পড়ে, ওই সত্যে পড়ে এই যে 2 ইন্টিগ্রেশন a0 এফ অফ এক্স ডিএক্স, যখন এফ অফ এক্স যুগ্ম ফাংশন, তাহলে হচ্ছে 2 ইন্টিগ্রেশন এ সরি এখানে আগে এটা লিখতে হবে বাম পাশেরটা, এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন a0 এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, এবার গেল প্রথম শর্ত আমার কিন্তু শেষ, এফ অফ এক্স যখন যুগ্ম ফাংশন, আবার এফ অফ এক্স অযুগ্ম ফাংশন হইবে যদি এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ মাইনাস এক্স হয়। এবার এক্ষেত্রের জন্য কি, অর্থাৎ ইন্টিগ্রেশন এ মাইনাসে এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0, যখন এফ অফ এক্স অযুগ্ম। দ্যাটস প্রবলেম, আমাদের অঙ্ক কিন্তু শেষ। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে না থাকেন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এবার এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। উদাহরণ 15 অঙ্কটা লিখব। এর আগে উপপাদ্য 2টা আমি দেখিয়েছি, আশা করি আপনারা সকলে সে ক্লাসের ভিডিওটা দেখেছেন। দেখে থাকলে, না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, তাহলে পরের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, উদাহরণ 15 আমি আগে অঙ্কটা তুলব। সেটা হলো π/4 0 ln 1 প্লাস tan থিটা d থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এই 16 বির যে ইনডিফিনাইট, এই যে 16 বিয়ের যে ডিফিনাইট যে ইন্টিগ্রাল, অর্থাৎ প্রপার্টিস অফ ডিফিনাইট ইন্টিগ্রাল, এই অঙ্কগুলো করার জন্য আগে এই যে অঙ্কটা কী দেওয়া আছে, π/4 0 ln 1 প্লাস tan থিটা d থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমার আগে ধরে নিতে হবে অবশ্যই ধরে নিতে হবে ধরি I equal to ইন্টিগ্রেশন π/4 0
লন অন প্লাস ট্যান থিটা ডি থিটা, অর্থাৎ যেটা দেওয়া থাকবে, যে অঙ্কটা দেওয়া থাকবে সেটাকে আমরা আই ধরে নিলাম। আচ্ছা, এর পরের কাজটা হবে ইন্টিগ্রেশনে দেওয়া থাকবে π/4 0 লন অন প্লাস ট্যান π/4 মাইনাস থিটা থিটা। এর পরের লাইনে আমি কি করেছি, এই যে π/4 রয়ে গেছে, 0 0 রয়ে গেছে, লন অন প্লাস ট্যান, অর্থাৎ এর পরের লাইনে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ইন্টিগ্রেশনের যে আপার লিমিটটা থাকবে, এই আপার লিমিটটা থিটা বা এক্স যখন যেটা যে ফর্মে থাকে, যেহেতু এখানে ডি থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ, সেহেতু এখানে থিটা বা এক্সের জায়গায় এই আপার লিমিটটা বসে যাবে, ব্যাস দ্বিতীয় লাইনে, এছাড়া আর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, তারপরের লাইনে π/4 0 লন অন প্লাস, এখানে আমরা কি করতে পারি, ট্যান এ মাইনাস বি এর সূত্র করে দেবো। তাহলে ট্যান এ মাইনাস বি এর সূত্র কি, সূত্রটা আমি পাশে একটু লিখে দিচ্ছি আপনাদের বোঝার মানে জন্য। ট্যান এ মাইনাস বি, এগুলো আমরা ইন্টারে শিখে এসেছি। ট্যান এ মাইনাস ট্যান বি ভাগ ওয়ান প্লাস ট্যান এ ইন্টু কত, ট্যান, জাস্ট ট্যান এ মাইনাস বি এর এই সূত্রে আমরা এটা ভেঙে ফেলবো। তাহলে কি লিখতে পারি, ট্যান এ মাইনাস ট্যান বি, বি হচ্ছে থিটা, এখানে π/4 হচ্ছে কত এ, আর বি হচ্ছে থিটা, ভাগ 1 প্লাস ট্যান এ মানে ট্যান π/4 ইন্টু ট্যান বি হচ্ছে কত, ট্যান থিটা, এটার হোল কত, ডি থিটা। আচ্ছা, এরপরে তাহলে আমরা এই লাইনে কি করেছি, জাস্ট π/4 0 আছে, লন আছে অন, এখানে জাস্ট ট্যান এ মাইনাস বি এর যে ত্রিকোণমিতির যে সূত্রটা আছে, জাস্ট সেটাই ফর্মুলাতে ভেঙে দিয়েছি, ট্যান এ মাইনাস বি, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি ভাগ 1 প্লাস ট্যান এ ট্যান বি। আচ্ছা, এরপরের লাইনে π/4 0 লন অন প্লাস, এবার কি করতে হবে, এই মানগুলো ভেঙে বসাই দিতে হবে। তাহলে ট্যান π/4 মানে কত, ট্যান 45, ট্যান 45 ডিগ্রির মান আমরা কত জানি, অন মাইনাস কত, ট্যান থিটা ভাগ অন প্লাস, অনের সাথে যেটা গুণ করা হয় সেটা তো যাই থাকে, ট্যান 45 এর মান কত, অন, তাহলে হয়ে যায় ট্যান থিটা। এখানে ইন্টিগ্রেশনে তাহলে এখানে কি হচ্ছে, 1 প্লাস π/4 ইন্টু ট্যান থিটা, এখানে তাহলে 1 মাইনাস ট্যান থিটা ভাগ 1 প্লাস ট্যান থিটার হোল কত, ডি থিটা। আচ্ছা, এবার আমরা পরের লাইনে π/4 0 লন, এবার 1 প্লাস ট্যান থিটাটাকে লসাগু করে দিলাম, 1 প্লাস ট্যান থিটা, তাহলে 1 প্লাস ট্যান থিটা যদি লসাগু করা হয় তাহলে ওর সাথে অগুণ করলে কত হয়ে যায়, 1, তাহলে কি থাকে, 1 প্লাস ট্যান থিটা থেকে যায়, আর 1 প্লাস ট্যান থিটার সাথে লসাগু করলে 1 থেকে যায়, 1 মাইনাস ট্যান থিটা, জাস্ট এখানে লসাগু করে যোগ বিয়োগ করা হয়েছে, এছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, তারপরের লাইনে আসি, π/4 0 লন, এই ট্যান থিটা কাটা যায়, তাহলে কি থাকে, 2 ভাগ
1 প্লাস ট্যান থিটা বাইরে কত ডি থিটা। আচ্ছা আচ্ছা আমরা পরের লাইনটা কি করতে পারি, π/4 0 এটা কাজ করতে পারি। এইটারে আমরা বিয়োগ আকারে লিখতে পারি, ln 2 মাইনাস ln প্লাস ট্যান থিটা এর হোল ডি থিটা। আমরা এই লাইনটার পরে এই লাইনটা কীভাবে লিখছি, আমরা লনের সূত্র থেকে জানি যে লন a/b থাকে অর্থাৎ ভাগ আকারে থাকে, তখন কি হয়ে যায় লন এ মাইনাস কত লন বি। যখন ভাগ আকারে থাকে তখন সেটা হয়ে যায় বিয়োগ, অর্থাৎ লন a/b লন a মাইনাস লন বি। ঠিক এখানে কি আছে লন a/b, এই লন এ মানে লন a মাইনাস কত লন বি, অর্থাৎ ভাগ আকারে বলে এটা বিয়োগ হয়ে গেছে। আর যখন লন এ বি থাকে তখন আমরা কি লিখি লন এ প্লাস লন বি, অর্থাৎ যখন গুণ আকারে থাকে তখন হয়ে যায় যোগ, যখন ভাগ আকারে তখন হয়ে যায় বিয়োগ। জাস্ট এখানে ভাগ আকারে ছিল a/b আকারে, তাই আমরা বিয়োগ আকারে লিখে দিচ্ছি। আচ্ছা এবার এর পরের লাইনে আমরা কি করব, π/4 0 ln 2 ডি থিটা মাইনাস π/0 ln 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। কী করছি, জাস্ট π/4 0 এইটারে দুইটার মাঝে ভাগ করে দিছি, এইটার সাথে এইটা আলাদা করে দিছি, এই π/4 0 এটার সাথে এটা আলাদা করে দিছি। আচ্ছা তাহলে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, আই ইকুয়াল টু, এখানে প্রত্যেকটাই কিন্তু আই আছে, আমি আইগুলো আসলে লেখা হয়নি, আই 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 আই। আচ্ছা তাহলে আমি এখানে কি করতে পারি, এই যে π/4 0 ln 2 ডি থিটা যা রয়েছে যা বসাই দিলাম। আচ্ছা এইটা ইকুয়াল টু আমি কি আই ধরেছিলাম, এই যে π/4 0 ln 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, এই যে দেখেন এই যে ধরি আই ইকুয়াল টু π/4 0 ln 1 প্লাস ট্যান থিটা, এই পদটা আবার এখানে পাওয়া গেছে না, যেহেতু এক পদ দুবার পাওয়া গেছে সেহেতু তো আমি ওই পদটা আর লিখবো না, সেহেতু ওর পরিবর্তে আমি এখানে কি লিখে দিতে পারি আই, সেম পদ পাওয়াতে। আচ্ছা এবার আমি কি করতে পারি, এই আইটাকে আমি ডান পাশে নিয়ে আসতে পারি, তাহলে আই প্লাস আই হয়ে যায় 2i, এখানে কি থাকে π/4 0 ln 2 ডি থিটা। আচ্ছা তারপরের লাইনে আমরা কি করতে পারি, 2i ইকুয়াল টু, এটার যদি আমি ইন্ডিকেশন করি, এই ln 2 হলো ধ্রুবক পদ, ln 2 তাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে π/4 0 এখানে কিছু নেই মানে কত 1 আছে ডি থিটা। আচ্ছা আমি এই পাশে একটু জায়গা আছে, এই পাশে আমি লিখে দিই তাহলে আমরা সহজে বুঝতে পারবেন। সরি 2i ln 2, এখানে যদি আমি অন রে ডিফারেন্সিয়েশন করি, অন রে কি বলে ইন্ডিকেশন করি, তাহলে থিটার সাপেক্ষে এখানে করলে আসে কত থিটা, তাহলে আসে π/4 আর এইটা কত চলে আসে 0, তাই তো। আচ্ছা এবার 2i ln 2, আমি এবার মানটা বসিয়ে দেবো, জাস্ট এখানে আছে π/4 আর মাইনাস 70 মাইনাস, আর এখানে যদি থিটা এখানে 0 বসে, তাহলে বসাই দিলাম 0, তাহলে π/4 মাইনাস 0 থেকে করলে কত থাকে π/4, তাহলে 2i ইকুয়াল টু হচ্ছে কত
π/4 ইন্টু কত লন 2। তাহলে আমি এখানে শুধু i = কত লিখতে পারি, π/8 ইন্টু লন 2, অর্থাৎ এই পাশে গেলে উল্টে যায়, হাফ হয়ে যায়, তাহলে π/8 লন 2। এই হচ্ছে দ্যাটস অ্যান্সার। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।